বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকায় প্রশংসায় জাতিসংঘ। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশির সংখ্যা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। চিকিৎসা সেবা জনবল সংকটটি বড় চ্যালেঞ্জ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রী। ভারী বর্ষণে চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, 10,000 কোটি টাকার প্রকল্পেও মেলেনি সমাধান, সীমাহীন দুর্ভোগে নগরবাসী। এবং বিশ্বকাপ ফুটবলে রাতে মুখোমুখি আর্জেন্টিনা মিশর, কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়াম, ফেভারিট পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিদায়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। টানা 6 দিন বিরতির পর বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এর আগে 30 জুন নতুন অর্থবছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পাশ হয়েছে। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। গত 11 জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন। জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিউ ইয়র্কে জাতিসংঘের 2 জন আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অবদান, পেশাগত সক্ষমতা, ভবিষ্যৎ প্রস্তুতির কথা তুলে ধরে এই আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্যদের অধিকতর মোতায়েন, বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও নেতৃত্বস্থানীয় পদে নিয়োগ এবং বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানোর ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন কামনা করেন। আর আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাপ পিয়েরের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদানের ভূয়সী প্রশংসা করেন ও প্রশিক্ষিত এবং দক্ষ পুলিশ সদস্য পাঠাতে বাংলাদেশের প্রস্তুতিকে স্বাগত জানান। তিনি বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় এবং গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের দক্ষ উদ্যোক্তা তৈরি হচ্ছে। উপযুক্ত পরিবেশ এবং সঠিক নীতিমালা নিশ্চিত করা গেলে বিশ্বসভায় সাফল্য আসবে। সকালে স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই খাতে জনবল ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। Bone marrow transplantation is going on. Liver transplantation has already been started. And open heart surgery and stenting system, we are renowned in this subcontinent. All the things that I have mentioned, leadership is important at the end of the day. Who drives the whole policy? So we have a leader who believes the private sector-led growth. Large generation of young people whose energy, digital fluency, imagination and sense of social purpose are among our greatest national assets. We can give these young people the tools, training, mentorship and opportunities to turn their ideas into action. 5 আগস্টের আগে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এনসিপির সমাবেশে বোমা হামলার বিষয়ে সরকারকে দায়ী করে নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বিবেচনা প্রসূত বলে মন্তব্য করেন ডাক্তার জাহেদ। এই ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও বলেন তিনি। প্রয়োজনের তুলনায় দেশে 9,02,815 মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা। নিরাপদ মজুদ 13 লাখ মেট্রিক টনের একটু বেশি, সেটা প্রতি সপ্তাহে, আমার মনে আছে 2 সপ্তাহ আগে বলছিলাম 7 লাখ মেট্রিক টনের মতো বেশি আছে, এখন 8 লাখ, এখন 9,02,815 মেট্রিক টন বেশি আছে নিরাপদ মজুদের তুলনায়। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ফরিদারপাড়া, চান্দগাঁও,
কাটলি হালিশহর সহ তলিয়ে গেছে অনেক এলাকা। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ পথচারীরা। জলাবদ্ধতা নিরসনে একাধিক প্রকল্পে 10,000 কোটি টাকার বেশি ব্যয় হলেও মেলেনি সুফল। রিয়াজউদ্দিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। গত 2 দিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, তবে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মুষলধারের বর্ষণ। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতেই চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জমে যায় পানি। আগ্রাবাদ, কাতালগঞ্জ, ফরিদারপাড়া, কাপাসগোলা, চান্দাগাঁও, চকবাজার, কাটল্লী ও হালি শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়ের তথ্য মতে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত আগের 24 ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে 282.8 মিলিমিটার বৃষ্টিপাত, যা অতি ভারী বর্ষণের মাত্রারও অনেক বেশি। সকালে জোয়ারের কারণে কয়েকটি নিচু এলাকায় পানি আরও কিছুটা বেড়ে যায়। এতে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভোগান্তি বাড়ে। 3 দিন ধরে বৃষ্টি হওয়াতে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে, যেহেতু বিভিন্ন জায়গায় নিচু এলাকা পানি প্লাবিত হচ্ছে। রাস্তা হয়ে গেছে, রাস্তায় কোনো দিকে যাইতে পারছি না, তারপরে গাড়িও ঠিক মতো চালাতে পারছি না। যদি রোড ঘাট যদি ঠিক পরিষ্কার রাখে, নালা জলবদ্ধতা কমে যাবে। বৃষ্টির কারণে পানি দাম বেশি নেই, মনে করে পানিতে আমাদের যাইতে একটু কষ্ট হয়। গাড়ি বন্ধ থাকে, আবার ঠেললে মিললে গাড়ি স্টার্ট করা লাগে, এই কারণে। তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, ভাড়া নিয়ে ভাড়া নিতেও পারি না, আনতেও পারি না, তাহলে ওখানে গাড়ি নিয়ে বসে থাকতে হয়। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে একাধিক প্রকল্পে ব্যয় হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। তবুও ভারী বর্ষণ হলেই নগরের বিভিন্ন এলাকায় পানি জমার চিত্র বদলায়নি। তাই দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি নগরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার 10 বছর আজ। 2016 সালের এই দিনে দেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানের সামান্য দূরে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। এতে স্থানীয় এক নারীসহ পুলিশের 2 সদস্য মারা যায়। হামলার 10 বছর পার হলেও শেষ হয়নি মামলার সাক্ষ্য গ্রহণ। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। 2016 সালের 7 জুলাই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় মাঠের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের নিরাপত্তার চৌকিতে হামলা করে জঙ্গিরা। এই সময় চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় পুলিশের 2 সদস্য জহিরুল ইসলাম ও আনসারুল হককে। পরে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলাকালে রান্নাঘরে কাজ করা গৃহবধূ ঝর্ণারানী বর্মিকের মাথায় গুলি লাগে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশের গুলিতে মৃত্যু হয় জঙ্গি আবির রহমানের। হামলার ঘটনায় মোট 24 জনকে আসামি করা হলেও বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে 19 জন মারা যায়। 2018 সালে বাকি 5 জনের নামে অভিযোগপত্র দেয় পুলিশ। ঘটনার 10 বছর পার হলেও শেষ হয়নি সাক্ষ্য গ্রহণ। ঘটনার কথা মনে হলে এখনও আটকে ওঠেন স্থানীয়রা। মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ নিহত ঝর্ণারানী বর্মিকের স্বজনরা। জঙ্গি তৎপরতায় জড়িতদের বিচারের দাবি করেন তারা। 10 বছর পরও আমরা বিচার কিভাবে চলছে ওইটাই বুঝতে পারতেছি না। আমিও তো বাচ্চা থাকে তো মরলু, মনে হইলেও মরলু 2 বছর দিয়ে গেছে, এলেও তো আর এই কোনো বিচার আর পাইল না। জঙ্গি হামলা হয়েছিল, এটা এখনো আমাদের মনে হয় এবং এখনো এটা মনে হইলে খুব খারাপ লাগে। অনেকদিন হয়েছে কিন্তু এটার বিচারে মানে সঠিকভাবে হইতাছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে 102 জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে 66 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষী প্রায় শেষ পর্যায়ে, ডাক্তার এবং আয়ু রহিয়াছে। আমরা বিশ্বাস করি এই মামলায় আগামী তারিখে সাক্ষ্য সমাপ্ত হইলে সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করবেন বিজ্ঞ আদালত। অভিযোগপত্র দেয়া আসামিরা হলেন জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সবুর খান, জাহিদুল হক ও আনোয়ার। কিশোরগঞ্জ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক সুপিয়া রহমানের আদালতে গেল 6 এপ্রিল সবশেষ সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 7 সেপ্টেম্বর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেরপুর সীমান্তে গারো পাহাড়ি বনে নির্বিচারে চলছে শালগজারি গাছ কাটার মহোৎসব। এতে উজাড় হচ্ছে সবুজ, হুমকিতে জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, বন রক্ষার দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চলছে এই নিধন। প্রকাশ্যে বন কাটা চললেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। আর বন বিভাগ বলছে নিয়মিতই অভিযান চলছে। মইনুল হোসেন প্রাপনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
শেরপুর জেলার শ্রীবর্ধী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় মোট বনভূমির পরিমাণ 19,085 একর। এর মধ্যে সংরক্ষিত বন রয়েছে প্রায় 6,000 একর। জেলার গাঢ় পাহাড় একসময় ঘন শাল গজারি বনে ঢাকা ছিল, কিন্তু প্রভাবশালী চক্রের হাতে সংরক্ষিত বনেও প্রতিদিন কাটা পড়ছে শত শত গাছ। দিনে ও রাতের আধারে পাচার হচ্ছে শাল গজারি সহ বিভিন্ন গাছের কাঠ। অবৈধ এ কার্যক্রম সবার চোখের সামনে ঘটলেও দেখার কেউ নেই। বন থেকে গাছ কেটে সরাসরি পাঠানো হচ্ছে বিভিন্ন সমিলে। পুরো প্রক্রিয়া চলছে প্রকাশ্যে। ট্রলি ও ভ্যানে গাছ ও কাঠ চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। মাঝে মধ্যে অভিযান চললেও তার নাম মাত্র। স্থানীয়দের দাবি, বন বিভাগের সুবিধাভোগী কর্মকর্তাদের কারণেই চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। একটি চক্র পাহাড়ে নির্বিচারে গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, পাহাড়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এগুলো একটু সক্রিয় সিন্ডিকেট, এটা বিগত সরকার আমল থেকে সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত এই সিন্ডিকেটগুলো চলছে। গাছ কাটার ফলে এখানের পরিবেশ দূষিত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, নদী ভাঙন হচ্ছে। আমাদের এই পাহাড়টাকে রক্ষা করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। স্থানীয় বন কর্মকর্তার দাবি, গাছ কাটার সঙ্গে জড়িতদের ধরার পাশাপাশি দেয়া হচ্ছে মামলাও। আমরা অত্যন্ত সফলতার সাথে সকল দুষ্কৃতিকারীকে শনাক্ত করেছি। সবগুলো কাঠ আমরা ধরে অফিসে এনে সিজ করে আনতে পেরেছি, তারা বের করে নিয়ে যেতে পারি নাই এবং আমরা মামলা দিয়েছি। এদিকে সীমিত জনবলের কথা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ময়মনসিংহ বন বিভাগের এই কর্মকর্তা। শাল গাছ কাটা বা গজারি গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। যদি তার ব্যক্তিগত জায়গারও গাছ হয় সেটা সরকারের পারমিশন নিয়ে কাটতে হবে। কর্মচারী স্বল্পতা আছে, লজিস্টিক সাপোর্টের অভাব আছে, তারপরেও আপনার গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। যদি কোনো অপরাধের তথ্য পাই আমরা অবশ্যই সাথে ব্যবস্থা নিই। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর অভিযান ও বনখেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। নাটোরের কৃষিতে যুক্ত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। প্রচলিত ফসলের বাইরে গিয়ে আঙ্গুর চাষে ঝুঁকছেন উদ্যোক্তা ও কৃষকরা। এর ফলে বেকার যুবকদের জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। জাহিদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নাটোরের বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় বিভিন্ন উদ্যোক্তা ও কৃষক পরীক্ষামূলক এবং বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। এতে একদিকে যেমন স্বাবলম্বী হচ্ছেন উদ্যোক্তারা, অন্যদিকে বেকার যুবকদের জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বিশেষ করে বাইকুনুর জাতের আঙ্গুরের ফলন ও স্বাদ ভালো হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। ভালো ফলন পাওয়ার পাশাপাশি বাজারে দেশীয় আঙ্গুরের চাহিদাও বাড়ছে। বর্তমানে স্থানীয় উৎপাদিত আঙ্গুর তুলনামূলক ভালো দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে আঙ্গুরের চারা উৎপাদন ও বিক্রির দিকেও ঝুঁকছেন অনেক উদ্যোক্তা। আমাদের নাটোর শহরের মতো একটা এরকম জায়গায় এত সুন্দর একটা আঙ্গুর চাষ, বেকারত্ব বা অন্য যারা পেশা নিয়োজিত আছেন তারা হচ্ছে এই আঙ্গুর চাষ করেন, অনেকে স্বাবলম্বী হবে এবং ক্রেতারাও কম দামে খেতে পারবে। আমি এবছর আরো 2 বিঘা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই জন্য আসছি, বাগান ভিজিট করলাম এবং এখান থেকে চারা নিয়ে যাচ্ছি। ফলটা যেহেতু আপনার মিষ্টি হইতেছে এবং ধরনটাও খুবই ভালো, ওইখান থেকে আমি বাণিজ্যিকভাবে 2টা বাগান করি। বাইকুনুর জাতের আঙ্গুর উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যতে আমদানির উপর নির্ভরতা কমার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে জানায় কৃষি বিভাগ। বড়াইগ্রাম উপজেলায় এই আঙ্গুর ফলটি একটি উজ্জ্বল সম্ভাবনাময়। বিভিন্ন জায়গায় আমাদের এই আঙ্গুর ফলটি চাষ হচ্ছে এবং আগামীতে এই ফলটা বৃদ্ধি পাবে বলে আমরা প্রত্যাশা করি। আগামীতে এই আঙ্গুর চাষের পরিধি আরো বাড়বে বলে আশা এই কর্মকর্তার। এখন পর্যন্ত এর যে মিষ্টতা পাওয়া যাচ্ছে এবং যে স্বাদ পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে একটু ভালো বিষয় যে আমাদের আঙ্গুর হয়তো আমরা আমাদের দেশের চাহিদা আমরা দেশের উৎপাদন দিয়ে মেটাতে পারব। যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নাটোরের আঙ্গুর চাষ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। কুষ্টিয়ার গরমে বিপর্যস্ত জনজীবন। এতে বিদ্যুতের বাড়তি চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংও। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও। শহরের সংকট কিছুটা কম হলেও গ্রামাঞ্চলে লোডশেডিং আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মিলন খন্দকারের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন।
তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ের চাপে নাকাল কুষ্টিয়ার মানুষ। দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি, শিল্প ও জনজীবনে। শহরে সংকট কিছুটা কম হলেও গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন শিশু ও বৃদ্ধরা। কারেন্টে যদি না থাকে তাহলে ব্যাটারিটা কিভাবে চার্জ হবে, আর চার্জ যদি নাই হয় আমরা গাড়িটা চালাবো কিভাবে? কারেন্ট পাচ্ছি না, পানি তুলবো, চাষ করতে হলে তো পানি তুলতে হবে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে অর্ডার নিচ্ছে, আমরা অর্ডার নেওয়ার যে টাইম নিচ্ছে সে টাইমে আমরা মাল ডেলিভারি দিতে পারতেছি না। শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট। পিক আওয়ারে 62 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা, এর বিপরীতে আমরা 52 থেকে 54 মেগাওয়াট পাচ্ছি। 10-12 মেগাওয়াট আমাদের লোডশেডিং হচ্ছে, এটা এভারেজ 10 থেকে 15%। এবং আমরা লোডশেডিংটা গ্রাহক, ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়া সমতার ভিত্তিতে লোডশেডিং করছি। আর পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, জাতীয় গ্রিডে সরবরাহ সংকটের কারণে দিনে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন। তো শিল্প অঞ্চলে আমরা প্রায়োরিটি দেওয়া লাগছে, ক্ষেত্রে কিছু জায়গায় 7 ঘন্টা পর্যন্ত, 7-8 ঘন্টা পর্যন্ত লোডশেডিংটা হচ্ছে। এক্ষেত্রে আমি যেটা বলবো, একটু ধৈর্য ধরার জন্য, অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। জনজীবনে দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন বলে আশা গ্রাহকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের খবর। মার্কিন ইসরায়েল হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে তেহরানের লাখো মানুষের আবেগঘন বিদায়ের পর এবার তার মরদেহ নেওয়া হয়েছে ইরানের পবিত্র নগরী কোমে। এদিকে কেবল ইরানেই নয়, প্রতিবেশী রাষ্ট্র ইরাকেও খামেনির জানাজা ও শোকযাত্রার জন্য নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্টে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দেশটির পবিত্র শহর কোমে পৌঁছেছে। সেখানে জানাজা শেষে বিশাল শোক র্যালির আয়োজন করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। সোমবার আয়োজন তদারকিতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির মুখপাত্র সাদমান জানান, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রার জন্য ইরাকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার ইরাক সফরে যাচ্ছেন। সেখানে তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশ নেবেন। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানের সময় পুরো এলাকায় কোনো ধরনের উড়োজাহাজ, এমনকি কোয়াড কপ্টার বা ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে বলে জানান কমিটির মুখপাত্র সাদমান। জানাজার সংবাদ সংগ্রহে ইরাক, আরব বিশ্ব ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের 3000-এর বেশি সাংবাদিক উপস্থিত থাকবেন বাগদাদে। শোকাহত মানুষের সেবায় নাজাফে 350 এবং কারবালায় 400-র বেশি মাওকিব স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট, ইরাকি পুলিশ এবং দেশটির সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ভূমিকার প্রশংসায় জাতিসংঘ। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সংখ্যা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসা সেবা জনবল সংকটই বড় চ্যালেঞ্জ জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রী। ভারী বর্ষণে চট্টগ্রামে ফের জলাবদ্ধতা। 10,000 কোটি টাকার প্রকল্পেও মেলেনি সমাধান। সীমাহীন দুর্ভোগে নগরবাসী। এবং বিশ্বকাপ ফুটবলে রাতে মুখোমুখি আর্জেন্টিনা মিশর। কোয়ার্টার ফাইনালে স্পেন, বেলজিয়াম। ফেভারিট পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের বিদায়। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।